আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি অর্থনীতি A to Z ধারাবাহিক ক্লাসে। এবং আসলে এটা এসএসসি 27, 28, 29, 30 যে কোনো ব্যাচ ক্লাস করতে পারবে। এখানে আসলে ডেডিকেটেড 27 দেওয়া আছে, কারণ 27 পরীক্ষা সামনে, এই কারণে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কি আমরা ইতিমধ্যে 6টা ক্লাস করে ফেলেছি এবং এটা হচ্ছে 7ম ক্লাস। এবং আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে টাকা অর্থাৎ অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এবং অর্থ ব্যাংক ব্যবস্থা আমরা আজকের ক্লাসে অর্থাৎ প্রত্যেকটা বিষয় দেখেছি এবং কী করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমরা কিন্তু সেটা আলোচনা করেছি। তো আসলে এই যে ভিডিওগুলো যদি আপনি দেখতে চান বা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি আব্দুর রহমান মুস্তাকি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার এই চ্যানেলে আসলে এডুকেশনাল কন্টেন্ট দিয়ে থাকি স্টুডেন্টের পড়াশোনা যাতে একটু সহজ করা যায়। তো মেইন কথা যেটা সেটা হচ্ছে কি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। পাশাপাশি হচ্ছে যে কথা সেটা হচ্ছে কি, আমাদের ধারাবাহিকভাবে পুরো কোর্সটা হচ্ছে, যার ফলে আপনারা চাইলে এর পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলো দেখতে পারেন। তো অনেক কথাই হলো, এখন চলেন ক্লাসে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের 7ম অধ্যায় এবং 7ম অধ্যায়ের নাম হচ্ছে অর্থ ব্যাংক ব্যবস্থা। মানি এবং ব্যাংকিং সিস্টেম রিলেটেড যা যা কিছু আছে সকল কিছু আজকে দেখতে যাচ্ছি। এবং এরই মাধ্যমে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কি যে আমরা এরপরে মানি এবং ব্যাংকিং সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে বা এটা কী করে অর্থনীতিতে কার্যকর হয় এটাও আমরা দেখতে যাচ্ছি। তো নাবিলের বাবা একজন চাকরিজীবী এবং মাসের শেষে তিনি 30,000 টাকা বেতন পান। তিনি পারিবারিক ব্যয়ের কিছু টাকা নগদে রাখেন এবং বাকি কিছু টাকা আমানত রাখেন। অর্থাৎ তার বাবা যে টাকাটা পাচ্ছে কিছু টাকা সে কষ্টের জন্য রাখে, বাকি টাকা তিনি হচ্ছে আমানত হিসেবে ব্যাংকে রাখেন। কিছুদিন পর তিনি ঠিক করলেন মুরগির খামার দিবেন। এই জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন। ব্যাংক থেকে 10% সুদে 36 মাসে পরিশোধ করার শর্তে ঋণ প্রদান করা, অর্থাৎ 10% সুদ দিবে 36, অর্থাৎ 1,00,000 টাকা নিলে তাকে 10,000 টাকা সুদ দিতে হবে। তার আয় ব্যয় সঞ্চয় ঋণ সবই অর্থের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ঋণ গ্রহীতাকে ঋণ হিসেবে প্রদান করে। আমাদের দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন, আত্মকর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এই অধ্যায় শেষে আমরা যা যা দেখতে যাচ্ছি, আমরা এই অবধি যে আজকে 7ম অধ্যায়, আমরা এর আগে যে 6টা অধ্যায় পড়েছি প্রত্যেকটা বারই বলেছি যে এইগুলো কেন গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আপনার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যখন আপনি সিকিউ পড়বেন দেখবেন এখান থেকে আপনার অনেক টপিক আসতে যাচ্ছে। তো অর্থের ধারণ এবং অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, পাশাপাশি হচ্ছে অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, বাণিজ্যিক ব্যাংকের ধারণা এবং এর কার্যাবলী বর্ণনা করতে পারবো, ব্যাংক হিসাব খোলা এবং পরিচালনার নিয়মগুলি সম্পর্কে আপনারা বর্ণনা করতে পারবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং এর কার্যাবলী বর্ণনা করতে পারবেন। বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করতে পারবেন। পাশাপাশি কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক সময়ের ভূমিকা মূল্যায়ন করতে পারবেন, যে আসলে কীভাবে এটা কাজ করে না। চার্ট অঙ্কন করে ব্যাংক ব্যবস্থা প্রদর্শন করতে পারবেন। এখানে জাস্ট এইটা বাদে আপনারা দেখেন প্রত্যেকটা একটা সিকিউর টপিক এবং এইটাও অন কাইন্ড অফ সিকিউর টপিক। আপনাকে যদি চার্ট বাদে যদি বলা হয় যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কীভাবে কী হয় ব্যাখ্যা করো, হতেই পারে। তো আমরা প্রথমে চলে যাই যে অর্থের প্রকারভেদ, মানি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। দীর্ঘকাল কৃষক তার ধানের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় বা জেলে তার কাছ থেকে মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে হাঁড়ি পাতিল সংগ্রহ করত। অর্থাৎ দেয়ার ওয়াজ গিভ অ্যান্ড টেক সিস্টেম ছিল, অর্থাৎ বিনিময় প্রথা, বার্টার সিস্টেম যাকে বলে। এইভাবে মানুষের এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যের বিনিময়ে অভাব পূরণ ব্যবস্থাকে সরাসরি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম বলা হতো। অর্থাৎ কেমন কি, ধরেন আমি হচ্ছে ফল বিক্রি করি আর আপনি মাছ বিক্রি করেন। আমার আজকে ফল লাগবে, আমি গেলাম গিয়ে বললাম ভাই আপনি 2 কেজি আপেল নিয়ে আমাকে 1 কেজি মাছ দেন। আবার ধরেন আপনি মাংস বিক্রি করেন, আমি মাছ বিক্রি করি, আমি আপনাকে যে বলতেছি ভাই আপনি আমাকে 2 কেজি মাংস দিয়ে আপনি আমার এখান থেকে 3 কেজি মাছ দেন। জাস্ট লাইক ওইটার যে মূল্য সেই মূল্য পরিমাণ সম্পদ আপনার কাছে আমি এক্সচেঞ্জ করে নেব। আমাদের দেশের গ্রাম অঞ্চলে কোনো কিছু এলাকায় এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এখন এই প্রথার প্রচলন আছে। তবে এই প্রথায় লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হয়। প্রথম হচ্ছে দ্রব্য বিভাজন অসুবিধা এবং পারস্পরিক অভাবের অমিল। অর্থাৎ কি, যে সকলের তো আসলে সবসময় অভাব নাই। ধরেন যেই লোকের আসলে মাছের সমস্যা, ধরেন আমার মাছ লাগবে, এখন কেউ হয়তো বা ধরেন মোমবাতি বিক্রি করে বা কেউ হয়তো বা ধরেন আপনার আতশবাজি বিক্রি করে। তার তো আসলে আতশবাজি তো সারা বছর কেউ ইউজ করে না, হয়তো বা নির্দিষ্ট কিছু সিস্টেম বা নির্দিষ্ট কিছু সময়। তো এটার জন্য কি হচ্ছে যে আপনি কি আমার কাছে সারা বছর বলবেন ভাই এটা নাও, অথবা কেউ ধরেন আপনার চাল বিক্রি করে, তো সে কি সারা বছর করে চাল দিয়ে দিতে এটা করতে পারবে না। যার ফলে এইসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। অর্থাৎ এমন একটা বিনিময় মাধ্যমের প্রয়োজন ছিল যেটা আসলে সকলের কাছে দিলে এবং সেটা স্থায়ী রূপে তার কাছে থাকবে এবং সে চাইলে এটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থনীতি সর্বস্বীকৃত এবং অর্থ হচ্ছে সর্বজন স্বীকৃত এবং গৃহীত। অর্থাৎ
এই যে আধুনিক অর্থনীতি আছে, এখানে অর্থ সিস্টেমটা হচ্ছে সকলের কাছে সর্বজন স্বীকৃত, অর্থাৎ হ্যাঁ সকলের অর্থ মাধ্যমে একটা ইন্ডিভিজুয়াল মাধ্যম হয়েছে এবং গৃহীত। অর্থ বিনিময়ের মাধ্যমে দ্রব্য এবং সেবার মূল্য পরিমাপক এবং সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে। সুতরাং সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। পাশাপাশি ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃতি তাকে অর্থ বলা হয়। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশকে বলা হয় টাকা, ভারতে বলা হয় রুপি, আমেরিকায় বলা হয় ডলার, আর ইউরোপের অধিকাংশ দেশে বলা হয় হচ্ছে ইউরো। এবং এই যে এক একটা দেশে এক একটা কারেন্সি, দ্যাটস মিনস এই কারেন্সির নামও অন্যরকম। তো এবার যদি অর্থের প্রকারভেদ আমরা একটু দেখি যে অর্থের প্রকারভেদ আসলে কি। এখন আপনাদের মনে হতে পারে যে অর্থের প্রকারভেদ কি, যে 500-1000 টাকার নোট? নো, অর্থের প্রকারভেদ বলতে বোঝানো হচ্ছে যে আসলে অর্থটা কয়টা ভাগে বিভক্ত। তো প্রথমত হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণী বিভাগ করা যায়, তবে তৈরি উপকরণের, অর্থাৎ আপনার অর্থ কয়টি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে ধাতব মুদ্রা, আর একটা হচ্ছে কাগজি নোট, অর্থাৎ যেগুলোকে আপনারা কি বলেন কয়েন। তো এই কয়েনটা একটা, আর একটা হচ্ছে নোট, আমরা যেটা সহজে বুঝি। কয়েন হচ্ছে ধাতব মুদ্রা এবং কাগজি নোট তো নোটই। তো ধাতব মুদ্রা কীভাবে দেখেন, এখানে আছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এই প্রত্যেকটার সামনের সাইড একই। তো ধাতব খন্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে প্রাত্যহিক জীবনে লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে। বাংলাদেশে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ইত্যাদি ধাতব মুদ্রা আছে। আপনার ইদানিং হয়তো বা 5 টাকাটা খুব বেশি একটু দেখা যায়, কিন্তু বাকিগুলো খুব দেখার পরিমাণ খুবই কম। ধাতব মুদ্রাকে বস্তুগত মূল্যায়নের দিক থেকে আবার দুভাগে ভাগ করা যায়, হচ্ছে প্রামাণিক মুদ্রা আর হচ্ছে প্রতীক মুদ্রা। অর্থাৎ ধাতব মুদ্রা আবার দুই প্রকার, একে হচ্ছে উপকরণের ভিত্তিতে মুদ্রা দুই প্রকার, ধাতব মুদ্রা নোট, এইটা ধাতব মুদ্রা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রামাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু বিক্রি করলে দৃশ্যমান মূল্যে সমপরিমাণ পাওয়া যাবে। জাস্ট লাইক ধরেন যে আপনি যেই কয়েনটা আছে, এই কয়েনটা আপনি সেল করলেন বা গলিয়ে সেল করলে ওই যে টাকার সমপরিমাণ টাকা আপনাকে ওইটা দিবে। আরেকটা হচ্ছে প্রতীক মুদ্রা, অর্থাৎ যে মুদ্রা ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে, তাতে সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়ে থাকে, অর্থাৎ এটা সরকারি আপনাকে প্রচলন করে বা এটা দিয়ে থাকে। কাগজি নোট যদি দেখি, যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে কাগজি মুদ্রা বলা বা নোট বলা হয়। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্যের নির্দেশক, অর্থাৎ নোটের উপর যে কয় টাকা লেখা থাকবে, কারণ কি কাগজকে তো আপনি আর গলিয়ে বা ওইটা করে তো পারবেন না। তো সাধারণত যে নোটের মূল্য অপেক্ষা অধিক হয়, প্রায় সকল দেশেই কাগজি মুদ্রা বা নোট সরকারি নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। কাগজি মুদ্রাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা আর একটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় হচ্ছে যে কাগজি নোটের পরিবর্তে হচ্ছে মতো সরকার সমমূল্যে দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকবে, এটাকে বলা হয় হচ্ছে রূপান্তরযোগ্য। যেমন বাংলাদেশের নোটগুলো, যেমন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 যেগুলো আছে। আর রূপান্তর অযোগ্য মুদ্রা বলতে হচ্ছে যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা সোনা রূপা পাওয়া যায় না। বাংলাদেশের রূপান্তর অযোগ্য কাগজি নোট হলো 1 টাকা এবং 2 টাকার নোট। গ্রাহকের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে বিহিত অর্থ আর একটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। অর্থাৎ এটা হচ্ছে গ্রাহকের বা বাধ্যবাধকতার দিক থেকে এই বিভাজনটা করা হচ্ছে। তো বিহিত অর্থ কি? যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত হয় তাকে বিহিত অর্থ বলে। আমাদের দেশের বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত বা ধাতব মুদ্রা ও কাগজে নোট দিয়ে গঠিত হয়। বিহিত অর্থকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে অসীম বিহিত অর্থ আর একটা হচ্ছে সসীম বিহিত অর্থ। মানে আপনার এই যে চার্টটা আছে না বলছে, ওইটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়বেন, কারণ কি এই এতগুলো প্রকারভেদ দেখতেছেন, এগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করতেছে। অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে। যেমন আমাদের দেশে অসীম বিহিতগুলো কী কী আছে, অর্থাৎ এগুলো আসলে আপনাকে লিমিট নিতে হবে না যে আপনি 500 টাকার 100 নোট নিলেন, আপনার কাছে হয়তো এটা রাখার জায়গা হচ্ছে না, এরকম না। তো 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 এইগুলো আসলে বিহিত অর্থ। অসীম আর সসীম বিহিত অর্থ বলতে হচ্ছে যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা হয়, আইনগতভাবে জনগণকে অধিগ্রহণে বাধ্য করা যায় না এবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে সসীম বিহিত অর্থ বলা হয়। এটা হচ্ছে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা ধাতব মুদ্রা হিসেবে এটাকে ধরা হয়ে থাকে। আর ব্যাংক সৃষ্ট অর্থ হচ্ছে, দেখেন এখানে ডেবিট ক্রেডিট কার্ড আছে, আমরা এটাই দেখতেছি যে বর্তমানে ব্যবসায়িক লেনদেন এবং দেনাপাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে এবং ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে।
ব্যাংক সিস্টেম আমানত বা ওভারড্রাফটের বিপরীতে চেক কেটে লেনদেন করা হয়। চেক দিলে টাকা দেয়, তাদেরকে বিনিময় মাধ্যম আছে। এবং ব্যাংক সিস্টেম আমানত বা হিসাবকে অর্থ হিসাবে গণ্য করা হয়। আমাদের দেশে ব্যাংক সিস্টেম অর্থ হলো চলতি হিসাবে আমানত বা সঞ্চয় হিসাবে আমানত, যা চেকের দ্বারা তোলা হয়, অর্থাৎ এই টাকাগুলো চেকের মাধ্যমে তোলা হচ্ছে। এছাড়া ব্যাংক কর্তৃক প্রচলিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় থাকে, ওই যে বললাম প্রথমে। অর্থাৎ এইটা ব্যাংকে দিবেন, অর্থাৎ ব্যাংক মিন্স হচ্ছে মেশিনে দিবেন, অটোমেটেড টেলার মেশিন বা এটিএম। তো ওইটাই দিবেন, ওইটা দেওয়ার পর দেখবেন কি আপনার টাকা দিয়ে দিচ্ছে। এখন কীভাবে দিচ্ছে, আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট ওটা তো লিখতে হবে, দিলে আপনাকে টাকা দিয়ে দিবে। তাহলে অর্থের প্রকারভেদে ছক তৈরি করা হয়, যে প্রত্যেকটা জিনিস বললেন না যে এই প্রকার ওই প্রকার, প্রত্যেকটার উপর এটা ছক তৈরি করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। কাজ করে চাইলে আমাকে পাঠাতে পারেন, আমি দেখবো, সমস্যা নেই। হোয়াট এভার, যদি নাও পারেন বাসায় বসে নিজেরা করেন, কারণ এটা করলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা এবার দেখবো হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে, সেটা হচ্ছে অর্থের কার্যাবলী। তাহলে যে আধুনিক কার্যাবলী আছে, অর্থের যে কার্যাবলী, ফাংশন অফ মানি, আধুনিক উৎপাদন ব্যবস্থায় বা সমাজ জীবনে নানা অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। অর্থাৎ এই কার্য সম্পাদন প্রক্রিয়া নানা প্রকার হতে পারে। প্রথমত হচ্ছে ইংরেজি কবিতায় দুটি চরণ অর্থের কার্যাবলী প্রকাশ পায়। যদি আমরা এই যে কোয়েটসটা দেখি, তো কোয়েটসে বলা হচ্ছে যে, কোয়েটস যেটা বলা হচ্ছে বা উক্তিতে, যে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর আ মিডিয়াম, আ মেজার, আ স্ট্যান্ডার্ড, আ স্টোর। অর্থাৎ মানি হচ্ছে একটা ফাংশন ফর, চার ধরনের কার্যাবলী বা ফাংশন রয়েছে। প্রথমত হচ্ছে মিডিয়াম, একটা মাধ্যম, একটা মেজার, এটা হচ্ছে পরিমাপের মেজার, স্ট্যান্ডার্ড একটা একক এবং স্টোর, এবং এইটা দ্বারা আসলে বিনিময়ের মাধ্যম, মূল্য পরিমাপক, লেনদেনের বাহন বা সঞ্চয়ের বাহন। তাহলে অর্থের কাজ চারটি, নিচে এই চারটি কাজের বিবরণ দেওয়া হলো। প্রথমত হচ্ছে আমাদের 1 নম্বরে রয়েছে বিনিময়ের মাধ্যম। অর্থ সবার জন্য গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয়। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ এবং আবার ক্রেতা অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী গ্রহণ করে থাকে। অর্থাৎ বিক্রেতা বিক্রি করছে, সে যে সেটা হচ্ছে কি, সে টাকা নিচ্ছে, মাল দিচ্ছে, আবার যে ক্রেতা সে কিনছে, মাল টাকা দিচ্ছে। এইভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা যায়। ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। তাই বলা যায় অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম হচ্ছে ফর দিস হিউম্যান বা মানুষের এই জীবন ব্যবস্থা, হিউম্যান লাইফ সাইকেল। তো মূল্য পরিমাপকটা যদি দেখেছে, মিটারে যেমন একক রয়েছে দৈর্ঘ্যের, কিলোগ্রামের যেমন ওজনের একক কিলোগ্রাম পরিমাপক, ঠিক তেমনই অর্থ পণ্য সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমি একটি বই ক্রয় করে 50 টাকা দিয়ে, এক্ষেত্রে 50 টাকা হলো উক্ত বইটির মূল্যের পরিমাপক। অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের পণ্য ও সেবার মূল্য সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি। এবার চলে আসি তারপরে, অর্থাৎ এটা ছিল 2। এবার আমরা যদি 3টা দেখি, যে 3টা কীভাবে কি। তো অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় এবং এইরূপ দ্রব্য সামগ্রী বা সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয়, ভোগ, ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে, তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে। কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ এবং তুলনামূলক স্থায়ী। কারণ কি, এটা আপনার একটা অ্যাজ এ নাম্বার হিসেবে ব্যাংকে থাকে এবং এটা আপনার অনেক দিন পর্যন্ত স্থায়ী রাখা যায়। স্থগিত লেনদেনের বাহন। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাকে নির্দেশ করে। এসব দেনা পাওনা হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক হয়। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে থাকে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এই ঋণপত্র প্রচলন করে। পাশাপাশি তাই অর্থের ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসেবে গণ্য করা হয়। তাহলে উপরিউক্ত কার্যাবলী ছাড়াও অর্থ মূল্য স্থানান্তরের বাহন এবং তারল্যের মান এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে এটা কাজ করে। পাশাপাশি দেখি অর্থের এই কার্যাবলী পৃথক নয়, বরং এটি একটি অপরটির উদ্বৃত্ত হয়েছে। তাই বলা হয় যে অর্থের সকল কাজের মাধ্যম সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করেছে। তাহলে 4টা ধাপ বুঝতে পারলেন, এবং যে আমাদের অর্থ আমাদের জীবনে কীভাবে সস্তার করে সেটা একটা ব্যাখ্যা করে দিন, এটা আপনাদের কাজ। এবং এটা তো সিকিউ টাইপের প্রশ্ন লিখতে পারেন, এটা 3 অথবা 4 মার্কিং দিয়ে লেখেন। যদি আপনি চিন্তা করেন যে আসলে স্যার এখানে উদ্দীপক কয়, আপনি কিছু একটা ইমাজিন করে নেন। আপনি যদি চান জাস্ট থিওরিটা লেখেন, আপনি যে গয়ের যে বাকিটুকু উদ্দীপক অংশটা বাদ থাকুক। জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। এটাকে আপনি 5 মার্কের প্রশ্ন মনে করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এইগুলা কেন করতে পারি, কারণ আমি মনে করি যে পাঠ্য বইয়ের সকল কিছু গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আছে, বা সেই বিশেষ অংশগুলি খুঁজে বের করার আগে আমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস পড়তে হবে।
আপনি গাইড বই পড়েন বা যেটাকে সহায়িকা বই বলেন, আপনি সাপ্লিমেন্ট পড়েন, আপনি টেস্ট পেপার পড়েন, আপনি সুপার সাজেশন পড়েন, আপনি চা পড়েন, প্রত্যেকটা মাদার বুক কোনটা? এই যে পাঠ্য বই, টেক্সট বুক থেকেই তো আসলে আপনার মেইন যে সব কিছু আসতেছে। তো এইটাকে যদি আপনি ঘুরে ঘুরে পড়েন, তো ওইগুলো তো আপনার যখন পড়তে যাবেন তখন দেখবেন সিম্পল জিনিসগুলো আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে। অর্থাৎ যতই বড় করে ব্যাখ্যা করা তখন মনে হচ্ছে এগুলো তোমার পড়া। কারণ কি, আপনি ছোটো জিনিসটাকে যখন বড় জিনিস পড়তে গেছেন তখন আপনার কাছে এটা আরও একটু বিস্তারিতভাবে আসতেছে এবং এটাকে আপনি সাদরে গ্রহণ করতে পারবেন। তো বাণিজ্যিক ব্যাংক যদি দেখি, কমার্শিয়াল ব্যাংক, তো যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, প্রথমত হচ্ছে যে লক্ষ্য, এবং দ্বিতীয়ত তারা যেটা করে সেটা হচ্ছে ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের উপর কম হারে সুদ দেয়। অর্থাৎ আপনি যে টাকা রাখছেন তার উপর আপনাকে একটা নির্দিষ্ট হারে কিন্তু এরা সুদ দিবে। পাশাপাশি সেটা হচ্ছে কি যে যদি দেখি অন্যদিকে ব্যাংক ঋণ গ্রহীতার কাছ থেকে অবাকিত বেশি হারে সুদ নেয় আদায় করে। অর্থাৎ এটা হচ্ছে ব্যাংকের যে টাকা রাখতেছে তাকে সুদ কম দিচ্ছে, ধরেন তাকে 5 টাকা সুদ দিচ্ছে, যে টাকা রাখতেছে তার কাছ থেকে নিচ্ছে, তার কাছে 10 টাকা নিচ্ছে। এই মাঝখানে যে 5 টাকা, এটা হচ্ছে ব্যাংক নিজের লাভ বলা যেতে পারে, বা ব্যাংক তার যেই খরচাপাতি আছে, তার যে কর্মচারী বেতন আছে ওভার ইয়ার, তারা এইগুলো করে থাকে। তো উভয় সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা, যেটা বললাম। এই ব্যাংকে জমানতকারী তার জমাকৃত অর্থ চাওয়া মাত্র ফেরত দিতে বাধ্য থাকবে ব্যাংক তার তহবিল থেকে এবং স্বল্পকালের জন্য ঋণ প্রদান করেন। তাই এই ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়ে থাকে। দেখবেন কিছুদিন আগে ইসলামী ব্যাংকে কী হয়েছিল, যে ইসলামী ব্যাংকে আপনার অনেক টাকার হিড়িক পড়ে গেছে, যায় টাকা লাগবে, বাট তা কী হচ্ছে, ব্যাংকের এখন যেই টাকাগুলো ছিল বলটা ব্যাংক তো কী করছে, ঋণ দিয়ে দিয়েছে। এখন ঋণ গ্রহীতার কাছে আপনি একটা লিমিট দিয়ে টাকা দিয়েছেন, যে আমি আপনার কাছ থেকে 5 বছরের লিমিট নিয়ে টাকা নিয়েছি, আমার যখন 5 বছর হবে আমি তখন আসলে সের ভিতর দিব, আমার কাছে ঋণের চুক্তি এইভাবে করা। বাট আমার টাকাটা হচ্ছে যখন চাইবো তখন পেতে হবে। তো এই যে ক্ষেত্রে যেটা হয়েছে যে ব্যাংকের প্রতি যখন লোকের আস্থা হারিয়ে গিয়েছে, লোকজন বলেছে ভাই ধরেন আমি ফিক্সড 10 বছরের ডিপোজিট রাখছি, ব্যাংক সেটাকে আসলে কাউকে 7 বছর বা 5 বছরের জন্য ঋণ দিয়েছে, তো আমি হঠাৎ করে সে বলছে আমার লাভ লাগবে না, আমাকে আসল দেন। এখন ব্যাংক ওইটার ক্ষেত্রে কী করছে, ব্যাংক তো একটা দোটানায় পড়ে গেছে, যাকে ঋণ দিয়েছে তার কাছ থেকেও যেতে পারতেছে না, কারণ তার তো টাইম হয় নাই, আর যে নিয়েছে সেও টাকা চাচ্ছে, যার ফলে আসলে ব্যাংক টাকা দিতে হিমশিম খাচ্ছিল। বাংলাদেশ ব্যাংকগুলো হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূর্বালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি। দেখেন সোনালী ব্যাংক ভবন ঢাকা অফিস এবং জনতা ব্যাংক ভবনও দেখা যাচ্ছে এখানে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দেখেছে, আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী কার্য সম্পাদন করে এবং রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করা হলো। প্রথমত কি, আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত সংগ্রহ করা। বাণিজ্যিক ব্যাংক 3 ধরনের আমানত গ্রহণ করে, এক হচ্ছে চলতি আমানত, দ্বিতীয় হচ্ছে সঞ্চয়ী আমানত এবং তৃতীয়ত হচ্ছে স্থায়ী আমানত। চলতি আমানত কি? চলতি আমানত অর্থাৎ ব্যাংক এই সিস্টেমে টাকা গ্রহণ করে। এটা প্রথমত হচ্ছে চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠাতে পারে, এই জন্য এই আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। অর্থাৎ আপনি ব্যাংকে জাস্ট টাকা রাখতেছেন আপনার টাকার সিকিউরিটি হিসেবে, যে আপনার টাকা হয়তো বা আপনার বাসায় থাকলে বা আপনার কাছে থাকলে খরচ বা চুরি হয়ে যেতে পারে বা অন্যান্য কোনো অকারেন্স হতে পারে, যার কারণে একটা জায়গায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি রাখতেছেন। দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী সঞ্চয় আমানত। সঞ্চয় আমানতকে নির্দিষ্ট সময় মেয়াদ সরবরাহের সাধারণত সপ্তাহে 2 বার উঠানো যায় এবং এই আমানতের উপর ব্যাংক কিছু সুদ দেয়, অর্থাৎ এটা একটা আপনি কিছু সুদ পেতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটাকে আপনি উঠাতে পারবেন। এই যে অর্থটা রয়েছে বা এই আমানতটা রয়েছে, এটার মাধ্যমে কী হয় যে ব্যাংকের যে ওভারঅল যে জিনিসপত্রগুলো আছে, যে ধরেন এই যে বললাম যে ঋণ সিস্টেমটা, এটা কিন্তু তার এইভাবে রিলায়েবল রাখে যে ব্যাংকে যখন আসলে আপনি টাকা রাখতেছেন, একটা জানেন তো যে তার আপনার একটা লিমিট আছে, আপনি এই লিমিটের আগে টাকা উঠাতে পারবেন না, যার ফলে ব্যাংকে টাকাতে যদি লোনও দেয় সমস্যা নেই, তার আগেই লোন পরিশোধ হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যেটা রয়েছে স্থায়ী আমানত, এটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে 3 মাস, 6 মাস, 1 বছর ফিক্সড ডিপোজিট রাখে বলে, 3 বছর, 5 বছর ব্যাংক এ ধরনের আমানত অধিকারে সুদ প্রদান করে এবং এই আমানতের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলা যায় না। এক্ষেত্রে কিছু বিধিবিধান অনুসরণ করতে হয়। যদি আপনি আমানতের আগে টাকা নিয়ে নেন, তাহলে এটার উপর যে লাভটা আছে ওই লাভটাকে আপনার ব্যাংকে ফেরত দিতে হবে, আর যদি আপনার ব্যাংকে কিছু চার্জও দিয়ে রাখতে পারে। আরেকটা হচ্ছে ঋণ দান করা। ব্যাংক যে উপায়ে ঋণ দান করে, প্রথমত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটি অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদের অর্থ প্রদান করে। অর্থাৎ আপনি 10 লাখ টাকা ব্যাংকে রেখেছেন, সব ঋণ দিয়ে দিবে না, তার হয়তো 5 থেকে 7 লাখ টাকা ঋণ দিল, 3 লাখ টাকা রেখে দিল, যে আপনার যদি ইমার্জেন্সি আপনি অ্যাজ এ অ্যাকাউন্টস হোল্ডার কিছু টাকা পয়সা উঠাতে চান, যাতে আপনাকেও সবার তো আর 100 হাতে বিপদ আসবে না, কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি ধরেন যে অ্যাভারেজে 3-2 কেউ যদি হয়তো এসে বললো
বললো যে আমার দেন 10 লাখ টাকা ফেরত দেন, তারা যেন দিতে পারে এটা, অর্থাৎ তার প্রতি যে একটা গ্রাহকের আস্থা রয়েছে এইটা যেন কোনোভাবে ভেঙে না যায়। কিন্তু ওই যে বললাম ইসলামী ব্যাংকের যে সেক্টরটা ওরা একবারে সবাই চাইছে, একবারে সবাই চাইছে, দেওয়া সম্ভব না, কারণ ব্যাংক তো আর টাকা ছাপায় না। ব্যাংক আমার টাকা আপনাকে লোন দেয়, আপনার কাছ থেকে লোনের যে সুদটা নিচ্ছে সেখান থেকে ব্যাংক তার কিছু লাভ রেখে বাকি টাকা আমাকে আবার সেটা অধিকারের সুদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাকে ধরেন যদি আপনার কাছে 7-10-12% সুদ নেয়, আমার কাছে ধরেন 7% মুনাফা দিচ্ছে, মাঝখানে 5% ব্যাংকের প্রফিট। উপযুক্ত জামানত ও বন্ধকির মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকারি নির্দেশ, সরকারি বা দেশি বিদেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদি এর বিপরীতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে। অর্থাৎ যে আপনাকে টাকা দেবে, আপনি টাকা নিয়ে যদি পিকে হালদারের মতো চলে যান কেন যে একদম পালিয়ে চলে যান, তাহলে তো অসম্ভব ব্যাপার আপনার টাকা রিকভার করা। ওই যে গত বছর দেখেছিলাম যে আমরা 2024 সালে যখন যে বলেছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী যে আমার যে পিয়ন সে 400 কোটি টাকার মালিক, কারণ কি সে 400 কোটি টাকা মেরে ঋণ খেলাপি করে চলে গেছে। তো এই যে সেক্টরগুলো, এইটা থেকে তো আপনার কাছে ঋণ গ্রহণ করতে, মানে যে ঋণের টাকা এটা তো গ্রহণ করতে হবে, এইটার ক্ষেত্রে তারা কিছু গ্যারান্টি হিসেবে রাখে। আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গৃহ নির্মাণ, মৎস্য চাষ, ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ দেয়। অর্থাৎ আপনি কেন টাকা নেবেন, টাকা নিয়ে অনেকে আছে খেয়ে ফেলে। প্রথমত কি আপনি কি গৃহ নির্মাণ করবেন, নাকি মৎস্য চাষ করবেন, নাকি ব্যবসা বাণিজ্য করবেন, নাকি আপনি শিল্প প্রতিষ্ঠান করবেন, এটা ব্যাংকে আপনাকে দেখাতে হয়। তো বিনিময়ের মাধ্যম সৃষ্ট বর্তমান বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় মাধ্যম হিসেবে কী কী ব্যবহার করতেছে আমরা সেটা দেখেছি। বিনিময়ের মাধ্যম তো হিউজ অনেক কিছুই আছে। তো প্রথমত হচ্ছে চেক ব্যবহার করে, ব্যাংক ড্রাফট, ই প্রিন্ট, হুন্ডি, ভ্রমণকারী চেক ইত্যাদি সৃষ্টি করে। বিভিন্ন বিনিময়ের মাধ্যমে সব ব্যাংক স্বীকৃত চেক বহুল ব্যবহৃত হয়। উন্নত দেশে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে নিষ্পত্তি হয়। অর্থাৎ চেকে হচ্ছে আপনার অ্যামাউন্ট থাকে যে টু এবং পেড, মানে রাখে এবং পে টু করবে এবং অ্যামাউন্ট, এবং আপনি যদি সাইন দেন ব্যাংকে যখন যাবেন আপনার সাইনটা জাস্ট ম্যাচ করে, যদি আপনার সাইনের সাথে ম্যাচ করে দিয়ে দেবে। এছাড়া ইদানিং তো ডিজিটাল মানি আছে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা যায়। দেশীয় ও বৈদেশিক বাণিজ্য সহায়তা, বাণিজ্য ব্যাংক দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সহায়তা ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। এবং এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন বিলের স্বীকৃতি প্রদান করে, যেমন বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানি, ঋণ প্রদান, মেইল এবং টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা ইত্যাদি। অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান প্রদান, বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতাদের দেনা পাওনা নিষ্পত্তি করা হয়। এইসব কার্য সম্পাদন করে বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অর্থ হস্তান্তর যদি দেখি যে গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে দ্রুত অর্থ প্রেরণ করে। অর্থ প্রেরণ মাধ্যম হচ্ছে চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেল ট্রান্সফার, টেলিগ্রাম। অর্থাৎ আমার একটা বন্ধু আছে, সে থাকে কোথায়, ইউরোপে, আর আমি আছি এই যে বাংলাদেশে। এখন ইউরোপের বন্ধু যদি আমাকে টাকা পাঠাতে চায়, কীভাবে পাঠাবে? ও ইউরোপের ব্যাংকে টাকা জমা দিবে এবং মিডিল ম্যান হিসেবে বাংলাদেশের কোনো ব্যাংক থাকবে এবং আমি সেখান থেকে কিন্তু টাকা কালেক্ট করতে পারবো। এটাই আসলে কাজ। আমি যদি ধরেন আমার কোনো ফ্রেন্ড আছে আমি ভারতে টাকা পাঠাচ্ছি, বা আমি আলিবাবা থেকে কিছু একটা জিনিস কিনতেছি, এখন কীভাবে কিনবো? ইন্টারন্যাশনাল কিছু কার্ড আছে, ওইটার মাধ্যমে পেমেন্ট করবে এবং টাকাটা এভাবে পৌঁছে যাবে। টাকাটা কিন্তু আমার নিজের ব্যাংক থেকে কাটতেছে, বাট ফর দ্য প্রসেস অর্থাৎ ইন্টারন্যাশনাল কার্ড, এটা হচ্ছে ব্যাংক দেখবে, অর্থ স্থানান্তর প্রসেসটা করবে ব্যাংক। আমি এটা কানেক্ট করে দিব, আমি পারমিশন দিব যে হ্যাঁ তাকে টাকা দেন। রেমিটেন্সে বিদেশে কর্মরত সকল জনসাধারণের বৈদেশিক আয় সংগ্রহ করে দেশের সংশ্লিষ্ট মালিককে যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর বাণিজ্যিক ব্যাংকে সেবা প্রদান করে। অর্থাৎ বিদেশে কেউ আছে, ধরেন আপনার বাবা, মামা, চাচা, খালু কেউ বিদেশে থাকে, বা যেই হোক থাকে, সে আপনাকে বা আপনাদের পারিবারিক খরচ পাঠাতে যাচ্ছে বা আপনার টাকা পাঠাতে যাচ্ছে, এটাকে আসলে রেমিটেন্স বলে। অর্থাৎ প্রবাসীদের প্রেরণকৃত অর্থকে রেমিটেন্স বলে। তো এই টাকাটা পাঠানোর জন্য তারা ওইখানে টাকা জমা দেবে এবং এইখানে পেয়ে যাবেন। তো এই যে জিনিসটা দেখেন, আসলে খুব সহজ প্রসেসগুলো আসলে ব্যাংক কিন্তু কাজ করে, এবং এই যে প্রসেসটা আছে এইভাবেই তো সকল কিছু দেখে যাচ্ছি আমরা, তাই না? তো দেখি সঞ্চয় বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত সংগ্রহ করে এবং ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসা এবং উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। এভাবে বাণিজ্যিক গঠন দেশের সঞ্চয় বৃদ্ধি পাশাপাশি আর্থিক উন্নয়নকেও ত্বরান্বিত করছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো করে। প্রথমত হচ্ছে জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন দলিলপত্র আদি, মূল্যবান অলংকার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। আর যে লকার ভাড়া রাখে, যে আমার কাছে অনেক সম্পদ আছে, বাসায় রাখা রিস্ক মনে হচ্ছে, ব্যাংক বলছে আমার কাছে রাখেন, আমার দ্য সেফেস্ট প্লেস হেয়ার, আপনি এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র, ডিবেঞ্চার এবং সরকারি বন্ড ক্রয় বিক্রয় সহায়তা করে। অর্থাৎ এরা আসলে বিভিন্ন ধরনের লেনদেনের মাধ্যমে সব কাজ করে। তৃতীয় হচ্ছে সম্পত্তির দেখাশোনা, সম্পত্তির কর আদায় প্রদানের ব্যবস্থা বা অস্থির দায়িত্ব গ্রহণ করতে পারে। অর্থাৎ আপনি যদি দেশে না থাকেন বা আপনি যদি কোনো আপনার সম্পদের ধরেন অনেক সম্পদের ম্যানেজ করতে পারছেন, ব্যাংকে দিতে পারেন। ব্যাংকে যা ম্যানেজ করবে সকল কিছু ডিস্ট্রিবিউশন করবে এবং এখান থেকে ব্যাংকের কাছে কিছু লাভ নেবে। গ্রাহকের স্বার্থ, আর্থিক সচেতনতা, সনদপত্র বা গোপনীয়তা রক্ষা করে। অর্থাৎ আপনার ব্যাংকে আপনার
টাকা পয়সা আছে, আপনি বিদেশি একটা সংস্থার সাথে আপনার ডিল আছে, এখন আপনার বিদেশি সংস্থা বলতে পারছে ভাই আপনি যেটা ডিল করবেন আপনার তো অ্যামাউন্ট কি আছে না, তখন কি তখন আপনার ব্যাংক আসলে আপনাকে ব্যাংকে স্টেটমেন্ট দিবে আর আপনাকে একটা সার্টিফিকেট দেবে যে হ্যাঁ আপনি সফল আপনার ব্যাংকে টাকা পয়সা আছে, বা আপনার কয় টাকা আছে সেটা চাইলেই কেউ জানতে পারবে না, কারণ কি ব্যাংক এই তথ্যগুলো কাউকে দেয় না। গ্রাহকের প্রতিনিধি হিসেবে চেক বিনিময় বিল, তারপর হচ্ছে বাড়ি ভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ করে এবং প্রদান করে, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের আর্থিক সেবা একটা জায়গা থেকে পাচ্ছেন। এটা আসলে ব্যাংকের কাজ। উপরিক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কাজ হিসেবে যদি দেখি যে বাণিজ্যিক ব্যাংকে কীভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে, এটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ এটা খুবই সুন্দর করে এবং খুবই মার্জিতভাবে যেন করা হয়। তো ব্যাংক খোলার নিয়ম দেখি যে ব্যাংক হিসাব খোলা এবং পরিচালনার নিয়ম। সুজন তার অর্জিত আয়ের একটি অংশ ব্যাংকে জমা রাখার জন্য উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা অফিসে যান। সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা মাসুদ সাহেব তাকে হিসাব খোলার ব্যাপারে সহযোগিতা করে। মাসুদ সাহেব প্রথমে সুজনকে 3 ধরনের, যেমন চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবে ধারণা দেন। আপনাদের বলেছি যে 3 ধরনের অ্যাকাউন্ট হয়। তিনি সব ধরনের হিসাব খোলার নিয়ম মোটামুটিভাবে একই, আমাদের দেশের সব ব্যাংকে হিসাব খোলার নিয়মাবলী প্রায় একই। সুজন সঞ্চয় হিসাব খোলার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে ব্যাংকের শাখা অফিস থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে এবং তাতে প্রয়োজনীয় যত ইনফরমেশন আছে এগুলো ফিল আপ করে। ব্যাংকের নিয়ম অনুযায়ী তাকে আবেদনকারী শনাক্ত করার জন্য আবেদনপত্রের সাইমের তথ্য স্বাক্ষর নিতে, অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা রাখবেন আপনার আরেকজন লোকের প্রয়োজন আছে যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এটা আসলে আপনার পরিচয় নিশ্চিত করে, পাশাপাশি আপনি লিগাল লোক বা আপনার ইলিগাল কিছু করলে যাতে আপনাকে সহজে হদিস পেতে পারি এটাই। কেন সাইমের উক্ত ব্যাংকে একটি হিসাব রয়েছে এবং সাইম শনাক্ত করে প্রদানকারী বা পরিচয়দানকারী বলে। তাহলে আপনার ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, যখন কেউ আসলে আপনার ওইটা স্বাক্ষর করবে অ্যাজ এ আপনার বলা যেতে পারে যে ইনফরমেশন প্রোভাইডার অর ইয়োর বলা যেতে পার্সোনাল ইনফরমেশন প্রোভাইডার, পরিচয়দানকারী। তো এছাড়া আবেদনপত্রের সুজন স্ত্রীকে নমিনি তাকে তথ্য লিপিবদ্ধ করে, অর্থাৎ কেউ ব্যাংকে টাকা রাখলো, টাকা রেখে ভাই আসলে বলা তো যায় না কখনকার কি, ধরেন আপনার কোনো কারণে কিছু হয়ে গেল বা আপনার কোনো অঘটন ঘটে গেলো, তখন এই টাকাটা কে নিবে? কখনোই ব্যাংক এটা নিবে না, ব্যাংক এটা নিতে পারেও না। তখন আপনার কোনো হয়তো বা যাকে আপনি বলে গিয়েছেন যে আমার পরবর্তী এই টাকার মালিক হচ্ছে এই লোক, তাকেই হচ্ছে আপনি পাবেন। নমিনি বলতে বোঝা হচ্ছে ব্যাংক হিসেবে জমাকৃত অর্থ আমানতকারীর অবর্তমান বা মৃত্যুর পর তার মনোনীত যে বা জমাকৃত অর্থের অধিকারী হবে। পূরণকৃত আবেদনপত্রের সাথে সুজন ও তার স্ত্রীর আবেদনকারী ও নমিনির পাসপোর্ট আকৃতির সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে। পূরণকৃত আবেদনপত্রটি মাসুদ সাহেবের কাছে জমা দেয় এবং তখন মাসুদ সাহেব তাকে ন্যূনতম 500 টাকা ব্যাংকে জমা রাখতে বলেন। অর্থাৎ এটা হচ্ছে ব্যাংকের আপনার লোয়েস্ট টাকা রাখতে হবে। ধরুন আমার যেরকম অ্যাকাউন্টে 500 টাকা ছিল, আমি ব্যাংকে চার্জটা দিন আমার টাকা কাইটা 250 না 300 হয়ে গেছে। এখন এট দ্য এন্ড এটা একটা টাইমে আমার হয়তো বা আবার যখন আমার ব্যাংকের সেক্টরে লাগবে বা আমার ব্যাংকে, তখন তাদের আমার এই টাকাটা প্রদান করতে হবে, করে আবার আমার অ্যাকাউন্ট রাখতে হবে। কিছু সময়ের মধ্যে মাসুদ সাহেব ব্যাংকের নিয়ম অনুসারে হিসাব করে একটি ব্যাংক হিসাব নাম্বার সুজনকে প্রদান করেন। মানে একটা ব্যাংকে আপনি যখন হিসাব করার পর আপনার ব্যাংকের একটা হিসাব আইডি ক্রিয়েট হবে, যেমন প্রত্যেকের এটা হয়। এটা ক্রিয়েটের মাধ্যম কি, এটা ক্রিয়েট হলেই আপনার পরবর্তী যে প্রসেসটা আছে যে একটা চেক বই বা জমা বই প্রদান করা হবে। সুজন পরবর্তী কালে বা সময়ে জমা বই দ্বারা তার ইচ্ছাকৃতভাবে বা তার ইচ্ছা মতো অর্থ উত্তোলন করতে পারবে। যে সুজন আসলে যে টাকা পয়সা রাখছে বা যাই রাখছে, সে যদি চায় যে পরে সে টাকা পয়সা যে আমি টাকা পয়সা উঠাবো বা আমি আমার অন্যান্য কার্যকারী করব, সে চাইলেই করতে পারে। এবার যদি দেখি সুজন পরবর্তীকালে এই সময় হিসাব বই বা নম্বরে যে জমাকৃত অর্থ প্রত্যেকটা সেক্টরেই নগদ অর্থ ব্যাংক ড্রাফট জমা দেয় এবং এখানে দেশের ভিতরে এবং বাইরে ছাড়াও অনলাইনে আসলে কেনাকাটার ক্ষেত্রেও সুজন এই সিস্টেমগুলো ইউজ করে। জমাকৃত অর্থের চেকের মাধ্যমে এবং এটিএম কার্ডের মাধ্যমে হয়ে থাকে, ব্যাংকের নিয়মের ভিত্তিতে টাকা তোলা হয়। তাহলে আমরা দেখেন সুজন সাহেবের গল্প দিয়ে কিন্তু আমরা সকল কিছুই করে ফেলতেছি, কেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে এবং সুজন সাহেব যে টাকা রাখছে না রাখছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারতেছি। এবং এইটাই তো ব্যাংকিং সিস্টেমের মূল কার্যক্রম। যে আপনি দেখেন যে আপনার বাবাকে দেখেন না ব্যাংকের সিস্টেম কাজ করে, বা মাকে যদি তার আপনাদের অ্যাকাউন্ট আছে, তো এটা কীভাবে কাজ করে। এবার যদি আমরা দেখি যে আমাদের পরবর্তী যেটা আছে, 1 মিনিট আমরা একটু যদি দেখি যে কীভাবে কি এটাকে ব্যাখ্যা করা হচ্ছে।
বর্তমানে প্রায় যে সব ব্যাংক সিস্টেমগুলো আছে এরা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ ইন্টারনেট সেবা। তাই আমানতকারী কোন তারিখে টাকা তুললো বা কত টাকা জমা দিল তা বিবরণ করা যায়। সংক্ষেপে তারা সংগ্রহ করতে পারে। ব্যাংক নিয়ম অনুযায়ী আমানতকারী বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সংগ্রহ এবং কার্য সম্পাদন করে। তো সুজনের মতো সবাই সামর্থ্য অনুযায়ী যে কোনো ব্যাংকে হিসাব খোলা এবং পরিচালনার মাধ্যমে অর্থ টাকা রাখতে পারে, উঠাতে পারে। তাহলে ব্যাংক হিসাব খোলা এবং পরিচালিত যে ধারাবাহিক কার্যক্রম আছে এটা আপনাদের যে পড়ালাম, এটার একটা চার্ট রয়েছে। দেখেন সোনালী ব্যাংকের হিসাব খোলা ফর্ম, এখানে কি শাখা, ধরেন আপনি হয়তো বা ঢাকা শাখাতে খুলতেছেন। এখন ঢাকা অনেকগুলো শাখা আছে, আপনি মগবাজার থেকে খুললেন। এরপরে আছে তারিখ, আছে যত তারিখ সে তারিখটা দিবেন, হিসাব নাম্বার ব্যাংক দিবে, আপনার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে। এরপর হচ্ছে শাখা আবার মহোদয়, এরপর দিয়ে আপনার ব্যবহারের জন্য পাতা একটি চেক বই সরবরাহ করবেন, অর্থাৎ এটা হচ্ছে কয় পেজের চেক বই, হিসাবের নাম, আপনার কেমন অ্যাকাউন্ট টাইপ, আপনি কোন টাকায় দিবেন, অর্থাৎ আপনার টাকাগুলো কোন ক্ষেত্রে টাকা, হিসাব পরিচালনার জন্য এককভাবে না যৌথভাবে, অর্থাৎ আপনি একা তুলবেন না, আপনার অ্যাকাউন্টে আরও কেউ আছে বা যে কোনো একজন তুলতে পারবে, অর্থাৎ অনেককে দিয়েছেন যে কেউ গেলেই হচ্ছে অ্যাকাউন্টে টাকা দিতে পারবে। এরপর হচ্ছে ব্যাংকের নাম, গ্রাহকের অন্যান্য ব্যাংক হিসাব, যদি আপনার অন্যান্য কোনো ব্যাংক থাকে সেই হিসাবগুলো দিতে হবে। পরিচয় তথ্য, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটাই, হিসাব নং, শাখার নং এবং তারিখ, স্বাক্ষর, টেলিফোন নাম্বার, প্রাথমিক জমা কয় টাকা রাখতেছেন, এফডিআর করতেছেন কিনা, মেয়াদকাল কতদিন, নবায়নের জন্য আসলে কি করবেন, বিশেষ স্কিম আছে কিনা আপনার কোনো। এরপর যদি দেখেন যে এই পাশে দেওয়া আছে নমিনি, এখানে একটা আপনার ছবি হবে, নমিনিকে, নমিনির নাম, আপনার জন্ম তারিখ, পিতার নাম, মাতার স্ত্রীর নাম, নমিনি বর্তমান ঠিকানা, তার পেশা, আপনার সাথে তার কী সম্পর্ক, তাকে কতটুকু অংশ দিবেন, যে সে কি 100%-এরই ওনার কিনা, যাতে তার জাতীয় পরিচয় নাম্বার। এরপর হচ্ছে এক বা একাধিক নাবালক হিসাবকারী, নাবালক হলে তার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো, অর্থাৎ সে 18 বছর না অবধি তার অ্যাকাউন্টের সকল কিছু তার মা বাবা এটাকে হ্যান্ডেল করতে পারবে, বাট যখন সে 18 বছর হয়ে যাবে তখন এটা তার কাছে হস্তান্তরযোগ্য। তারপর হচ্ছে অর্থের হিসাব, ঘোষণা ও স্বাক্ষর ইত্যাদি। পাশাপাশি রয়েছে হচ্ছে ব্যাংকের ব্যাপারের জন্য, এটা আসলে ব্যাংক তার যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করবে। তাহলে দেখেন আমরা একটা আবেদনপত্রে কিন্তু ফুল প্রসেসটা দেখে নিলাম। সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যদি দেখি, যে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান বা যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে, সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে এরা কাজ করে। দ্বিতীয়ত, এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে নোট ও মুদ্রা প্রচলন করে, নোট ঋণ নিয়ন্ত্রণ করে, মুদ্রার মান সংরক্ষণ করে, মুদ্রা বাজার সংগঠন করে, পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা এবং ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত বা আর্থিক প্রতিষ্ঠান হয় এবং এরই উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং দেশের জনগণ সর্বোচ্চকরণ। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কখনোই আসলে মুনাফা অর্জন নয়, এটা হচ্ছে দেশের যে ব্যাংকিং সিস্টেমটাকে আছে এটাকে সে জীবিত রাখবে এবং এটাকে সে মেনটেন করবে। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান, প্রতিটি স্বাধীন দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড, এইগুলোই দেখেন ব্যাংক অফ ইংল্যান্ড ভবন এবং ফেডারেল রিজার্ভ ভবন যেগুলো আছে। তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি, প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার মুদ্রাবাজির অভিভাবক বা নিয়ন্ত্রক হিসাবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, অবস্থানে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করা হলো। প্রথমত নোট ও মুদ্রা প্রচলন, অর্থাৎ কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট বা মুদ্রা প্রচলন করে। এই ব্যাংক দেশের প্রয়োজনীয় অর্থ সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। অতীতে দেশের নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংক আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ ও বৈদেশিক মুদ্রা জমা রাখতে হতো। বর্তমানে দেশের অর্থের যোগানো তার মূল্যের নিয়ন্ত্রণ অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যেভাবে কাজ করতেছে এটার উপরই তার সকল প্রসেসটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকার রাজস্ব পাওনা সরবরাহ হিসেব জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের প্রতি হিসেবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সংযোগ রক্ষা করে। অর্থাৎ সরকারের ব্যাংকের হিসেবে বা সরকারের সকল কার্যাবলীতে এদের কাজ রয়েছে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য ব্যাংকের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক দেশের নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীনে তালিকাভুক্ত ব্যাংকসমূহ সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে, অর্থাৎ অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। আইন ও প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহের তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। এই গচ্ছিত তহবিল হতে প্রয়োজন তালিকা অনুসারে ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। আমাদের দেশীয় ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের চলতি ও স্থায়ী আমানতের উপর শতকরা 5% হচ্ছে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এটা হচ্ছে আপনার সিকিউরিটি মানি বলা যেতে পারে এটাকে। অর্থাৎ আপনি যে ব্যাংক আপনার যে উপরে কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্ট লাগবে, এটা কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের কিছু একটা নির্দিষ্ট টাকা আপনার রাখতে হবে। আপনি যদি দেউলিয়া ব্যাংক
ব্যাংক হয়ে যান, কেন্দ্রীয় ব্যাংক ওইখান থেকে আপনাকে সাপোর্ট করবে। বা অন্যান্য ব্যাংক যদি তখন আসলে এরা কীভাবে সাপোর্ট করে। এবং ঋণ নিয়ন্ত্রণটা যদি আমরা দেখি, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা বা আধিক্য উভয় ক্ষতিকর, কেননা বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যা দাম স্তর বা অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়, ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয়। এসব অসুবিধা যেন দেখা না যায় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে থাকে। সর্বশেষ ঋণদাতা কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের কখনো আর্থিক সংকট সমর্থন হলে উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তার শরণাপন্ন হন। অর্থাৎ তারা যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যান তখন কেন্দ্রীয় ব্যাংকের সংকটাপন্ন নির্দিষ্ট জামানতের বিপরীতে বা বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। যে আসলে আপনি দেউলিয়া হয়ে যাচ্ছেন, আপনার সেই উপক্রম আপনাকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেবে, বাট কিছু সিকিউরিটি রাখবে যে আপনার ব্যাংকে যে বন্ডগুলো আছে যা পরবর্তীতে কেউ হয়তো এটাকে ভাঙাবে বা এই ক্ষেত্রে আছে। তো এইটা আসলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করে। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে কি বৈদেশিক লেনদেনের মাধ্যমে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রা এবং বিদেশি মুদ্রার সাথে যে বিনিময় হার এটা নির্ধারণ করে, যেটা আসলে খুবই ভালো কাজ। টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদি বিনিময় হার নির্ধারণ করে, অর্থাৎ এক ডলারে কয় টাকা হবে বা এক ইউরোতে কয় টাকা হবে। ব্যবসা বাণিজ্যিক সুবিধার জন্য ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ক্রয় বিক্রয় করে অর্থের বিনিময় স্থিতিশীল রাখে। নিকাশঘর হচ্ছে খুবই একটা মজার কনসেপ্ট। নিকাশঘর হচ্ছে ধরেন আমার অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে আর আপনার অ্যাকাউন্ট আছে জনতা ব্যাংকে। এখন আমি আপনাকে যখন আপনি আমার কাছে টাকা চাইলেন বা আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাকে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে একটা চেক দিয়ে দিলেন। এখন এইটা কি আমার কি তাহলে এই চেক ভাঙানোর জন্য জনতা ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে? নো, এই টাকাটা যখন এই চেকটা এনে জন্য আমি আমার ব্যাংকে জমা দেবো অর্থাৎ সোনালী ব্যাংকে জমা দেবো, তার এই টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। বাট এইটা তারা কীভাবে বিনিময় করবে? কারণ আপনার তো টাকা রাখা ছিল জনতা ব্যাংকে, এবং সোনালী ব্যাংকে চেক জমা দিলে তারা যদি আমাকে টাকা দেয়, এটা তো লস না। নো, এটা লস হবে না, কারণ কি তারা মাঝখানে একটা জিনিস রেখেছে, সেটা হচ্ছে নিকাশঘর। অর্থাৎ এই নিকাশঘর যখন বসবে তখন হচ্ছে তারা এই যে সকল চেক টেক আছে এগুলো তাদের দিয়ে দেবে যে ভাই আপনার ব্যাংকের কিছু চেক ছিল যেটা আমি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছি, সেই চেকগুলো এখন সেই মূল্য যে টাকা আপনি দিয়েছেন সেই টাকা জনতা ব্যাংক আপনাকে ফেরত দেবে। এই মাধ্যমে কাজ হয়ে থাকে এবং এইটার মাধ্যমে হচ্ছে ইন্টার ব্যাংক কমিউনিকেশন হয়ে থাকে এবং সেটা হচ্ছে বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এখন কেন্দ্রীয় ব্যাংক এটা করার ফলে সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমটা অনেকটা ইজি হয়, গ্রাহকের আপনার কোনো ঝামেলা হয় না। পাশাপাশি যে এই যে কাজকর্মটা এটা আগে ছিল ম্যানুয়াল, এখন অনলাইনে হয়, অর্থাৎ অনলাইন রিকোয়েস্টের মাধ্যমে এটা ভেরিফাই করা হয় এবং অনলাইনের মাধ্যমে এটা আদান প্রদান করা হয়। তো দৈনন্দিন ব্যবসা বাণিজ্য লেনদেনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার আদান প্রদান করা হয়, ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে কত টাকা পাওনা বা কত টাকা সর্বশেষ হিসাব সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকসমূহ যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে এরকম দেনাপন্ন নিষ্পত্তি করে থাকে। এভাবে আসলে বাণিজ্যিক ব্যাংকসমূহ পাশাপাশি চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করে। প্রথমত হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকসমূহে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। দ্বিতীয়ত কি অধিভুক্ত সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা সেটা সময়ান্তর যাচাই করে এবং প্রয়োজন অনুসারে পরামর্শ প্রদান করে। তৃতীয়ত হচ্ছে জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নিয়মকানুন তৈরি করে এবং বাস্তবায়ন করে। এগুলো ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে না, আপনি পড়লেই বুঝতে পারতেছেন। দেশে বিদেশে বাণিজ্যিক ব্যাংক সময়ের শাখা স্থাপনে সহায়তা করে। দেশীয় অবগতির জন্য সরকারের আর্থিক নীতি প্রণয়নের সুবিধাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সংগ্রহ করে এবং সংকলন প্রকাশ করে থাকে এবং গবেষণা কাজ পরিচালনা করে। শেষ হচ্ছে ৬ষ্ঠ নম্বর যেটা, সেটা হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাত যেমন কৃষি শিল্প, সেবা বা যেমন ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য যাই আছে খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে। উপরোক্ত সকল কার্যক্রম আসলে কেন্দ্রীয় ব্যাংক যার কারণে সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা কাজ আছে, এটা দেখেন যে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীল বজায় রাখতে পারে, তা ব্যাখ্যা করো, আপনারা এটা করে নিন। এবার বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা যদি দেখি যে আমাদের দেশের মুদ্রা ব্যবস্থা তথা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। জনগণের যে আমানত গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ প্রদান তা মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ। অন্যদিকে বিশেষ খাতের উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেও পরিচালিত হচ্ছে বিশেষায়িত ঋণ দান প্রতিষ্ঠান। তো নিম্নে দেখেন বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা প্রথম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকের আসলে আর কোনো
কোন ধরনের লাভ। তৃতীয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে দেশি এবং বিদেশি। দেশি ব্যাংকের ভিতরে দুই প্রকার, সরকারি এবং বেসরকারি। তো সরকারি ব্যাংকগুলো হচ্ছে জনতা ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসি। আর বেসরকারি রয়েছে পূর্বালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, পাবলিক পিএলসি মিনস হচ্ছে এরপর যদি দেখি যে ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি রয়েছে, এরপর সিটি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, উত্তর ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, আইএমএফআইসি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকে আমরা দেখতেছি যে আমাদের নামের শেষে কিন্তু পিএলসি আছে। পিএলসি মানে কি, এইটা যদি আপনারা দেখেন বা আপনারা একটু যদি অ্যানালাইসিস করে দেখেন, তাহলে পিএলসির ফুল ফর্ম আসে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ এটা পাবলিক লিমিটেড কোম্পানি বা এগুলো এইভাবেই কাজ করে থাকে। পাশাপাশি থেকে বিদেশি ব্যাংকগুলো দেখি, অর্থাৎ দেশি বিদেশি দেখলাম, এবার সেই বিদেশি ব্যাংক। তো এক্ষেত্রে হচ্ছে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং হাবিব ব্যাংক, এগুলো হচ্ছে বিদেশি ব্যাংক। আর কিছু বিশেষায়িত ব্যাংক আছে যেগুলো আসলে বিশেষ সেক্টর, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি বিদেশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে। এবার যদি দেখি যে কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংকসমূহের যে ভূমিকা, প্রথমত হচ্ছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংকের ভূমিকা আমরা যদি দেখি। প্রথমে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক করা হয়েছে স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর বলে বাংলাদেশ ব্যাংক অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ ও দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থ ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্যস্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থানের তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সামগ্রিক কল্যাণ সাধনে এটা নিম্নলিখিত আসলে ভূমিকা পালন করে। প্রথমত দেশের কৃষিখাতের প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহ সহায়তা করে এবং দেশের বাংলাদেশ ব্যাংকে কৃষি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উদারভাবে ঋণ তহবিল প্রদান করে। পাশাপাশি কি এছাড়া কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা করে, কৃষি পরিসংখ্যান তৈরি করে এবং প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে। দেশের দ্রুত শিল্পায়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল প্রদান করে এবং বিভিন্ন উদ্যোক্তা এবং শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণ ঋণ সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান করে, নতুন ব্যাংক স্থাপন করে, অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক বা কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে, ঋণের যোগান নিশ্চিত করে, প্রয়োজনীয় খাতে প্রভাব বৃদ্ধি করে। ক্ষেত্র বিশেষ করে ব্যাংক নিজ উদ্যোগে সহজে সত্ত্বে ঋণ প্রদান করে এবং বেকার যুবকদের আত্মকর্ম নির্ণয় করে। তাহলে একটা কাজ দেখেন যে ব্যাংক অর্থব্যবস্থার অভিভাবক হিসেবে বাংলাদেশ সার্বিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংক তা ব্যাখ্যা করো। আজ বাণিজ্যিক ব্যাংক সেক্টরটা দেখি যে দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ উন্নয়নের জন্য কৃষি উন্নয়ন ও শিল্পায়নে অর্থায়নের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন ও প্রক্রিয়া একটি বড় অংশীদার হিসেবে কাজ করে কে বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক একটা বড় অংশ হিসেবে কাজ করে এবং এরই মাধ্যমে দেখি যে আমরা কি রয়েছে যে দেশের বাণিজ্যিক এবং ব্যাংক সহ মালিকানা দৃষ্টিকোণ থেকে সরকারি বেসরকারি দুভাগে ভাগ করা যায়। নিম্নে বাণিজ্যিক ব্যাংক সমূহের ভূমিকা উল্লেখ করা হলো। বাংলাদেশের কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত, ফলে কৃষি উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অধিকাংশ নির্ভর করছে। এদেশের অধিকাংশ কৃষক হচ্ছে গরিব, তাই কৃষিকাজ পরিচালনার জন্য দরকার পর্যাপ্ত কৃষি ঋণের। বর্তমান কৃষি উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন পরিচালনার জন্য দরকার পর্যাপ্ত কৃষি ঋণের। বর্তমানে কৃষি উন্নয়নের জন্য যে আসলে কৃষি ঋণগুলো রয়েছে এটা কিন্তু ব্যাপক আসলে কাজ করতেছে, পাশাপাশি ঘোষিত কৃষি ঋণ দান সক্রিয় অংশগ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ স্থাপন, কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করা ইত্যাদি পরিচালনা করে থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র 10 টাকা জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে। এতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকের ডাটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক ব্যাংক সময় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এইটা হচ্ছে বিক্ষিপ্ত বা ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত ঋণ গ্রহণে সহায়তা করে। তাছাড়া হচ্ছে যে ব্যাংক সময় ক্ষুদ্র ঋণ রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ কী আমরা যদি দেখি যে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্পকারখানা নির্মাণ সম্প্রসারণে ঋণ প্রদান করে এবং পাশাপাশি কী আছে সেটা হচ্ছে যে শিল্পের কাঁচামাল, উন্নত যন্ত্রপাতি ক্রয় বিক্রয় বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে এবং নতুন কোম্পানি শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। বর্তমানে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো রিক্সা, ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চাল ডাল ভাঙানোর মিল স্থাপন করে ব্যক্তিগত জামানতের ভিত্তিতে ঋণ প্রদান শুরু করেছে এবং এরই ফলে লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া একটি বড় অংশীদার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কাজ করছে। আমরা যদি কৃষি ব্যাংক দেখি, কৃষি ব্যাংক কীভাবে কাজ করে।
কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিম্নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। প্রথমত, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মাধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। তো প্রথমত হচ্ছে আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র, তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য সার, বীজ, কীটনাশক, ঔষধ ইত্যাদি ক্রয় এবং জমি চাষ, ফসল নিরানো, ফসল কাটা, মারাই ইত্যাদি কাজে ব্যয় নির্বাহের জন্য কৃষি ব্যাংক কাজ করে। এই ব্যাংক আসলে স্বল্পমেয়াদী ঋণ দিচ্ছে এবং এই মাধ্যমে সাধারণত 18 মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়, যার স্বল্প সুদ। জমি সমতলকরণ, অগভীর নলকূপ স্থাপনের জন্য যাতে সেচের সুবিধা পাওয়া যায়, চাষের জন্য গবাদি পশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য ব্যাংক কৃষকের মধ্যমেয়াদী ঋণ প্রদান করে, যেটা হচ্ছে 18 মাস থেকে 5 বছর হয়। আমরা দেখি তাহলে ঋণ প্রদানের সেক্টরগুলো দিচ্ছি এবং কোন কোন ক্ষেত্রে এই টাকাগুলো খরচ হতে পারে আমরা কিন্তু সেটাও দেখছি। জমি ও ভারী যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গোদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানি সেচের উদ্দেশ্য, খাল খনন, চা বাগানের উন্নয়ন, এসব কাজের জন্য কৃষি ব্যাংকের কৃষক দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। এই ঋণ 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এই ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প স্থাপনে আর্থিক কারিগরি সহায়তা দিয়ে থাকে। এই ব্যাংক হাঁস মুরগি পশুপালন, মৌমাছি, গুটি পোকা চাষ, খামার ইত্যাদি তৈরি করতে ঋণ করে এবং যা আমাদের বেকার যুবকেরা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারছে। তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণপত্র কার্যকরের মাধ্যমে কৃষক আধুনিকরণ সম্ভব হচ্ছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গত 31 ডিসেম্বর 2009 তারিখে সরকারের সিদ্ধান্তে আলোকে সরকার ও বাংলাদেশ ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনায় পর্ষদের জন্য ভেন্ডর্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামক দুইটা প্রতিষ্ঠান একীভূত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়েছে। বিলুপ্ত প্রতিষ্ঠান দুটির দায় সম্পদ জনবল নতুন প্রতিষ্ঠানের নিকট অর্পিত হয়েছে। নিম্নে ব্যাংকের ভূমিকা বলা হলো। প্রথমত হচ্ছে এই ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সম্প্রসারণের ঋণ প্রদান করে থাকে। পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, সার শিল্প যা যা আছে। পল্লী এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করছে এবং কৃষি উৎপাদনের বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়নের সহায়ক। এই ব্যাংক সরকারি, বেসরকারি নতুন খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ, আধুনিকীকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 20 বছর। শিল্প কারখানার প্রয়োজন এবং এই ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। উদ্যোক্তা বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান, শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা, পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভর অর্জন, উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিশেষ গুরুত্ব আরোপ করে এবং মেয়াদী ঋণ প্রদান করে। নারীকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ক্ষুদ্র শিল্প স্থাপনের প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে। বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা দান করে এবং শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করে। তাহলে উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভূমিকা। লেখক গ্রামীণ ব্যাংক যদি দেখি, যে গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন, উন্নত দরিদ্র নারী পুরুষের মধ্যে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জনসাধারণের এই ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে। 1983 সালে একটি বিশেষ অর্থরত্নকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি সরকারি বেসরকারি ব্যাংক নয়। আইনগত এটার প্রধান মালিক হচ্ছেন এর দরিদ্র 30 লক্ষ গ্রাহকবৃন্দ। অর্থাৎ এখন প্রতিষ্ঠাতা যে মালিক হচ্ছে দরিদ্র কৃষক 30 লক্ষ যারা গ্রাহক আছে তারা। নিম্নে ব্যাংকের ভূমিকা আমরা যদি দেখছি কীভাবে কী কাজ হচ্ছে সেটা। তো আপনারা যদি যেটা আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে অবগত থাকেন বা গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে এবং ওভারঅল, তাহলে তো খুব ভালোই হয়। তো এটা কীভাবে কী করে যে এই ব্যাংক হচ্ছে গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহজ শর্তে জামানত ঋণ প্রদান করে। কৃষিখাতের উন্নয়নের জন্য একটা ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে থাকে। পর্যাপ্ত ঋণ প্রদান করে কয়েকবার মহাজনদের কাছ থেকে কঠিন সত্ত্বে বা চড়া সুদে ঋণ নিতে হয়। দেশের অবহেলিত জনসাধারণের অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামীণ ক্ষুদ্র এবং কুটির শিল্প যেমন হচ্ছে বাঁশ, বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান, কাপড় তৈরি, মিষ্টি তৈরি ইত্যাদি ঋণ প্রদান সহ উপকরণের সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। গ্রামীণ ফোনের কারিগরি সহায়তায় গ্রামীণ সাধারণ মানুষের তথ্য প্রযুক্তির সুযোগে পল্লী ফোনও চালু করে আসলে গ্রামীণ ব্যাংক। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীর প্রাচীন কাঠামো আওতাবিদের সংবাদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় লক্ষ্যে পরিচিত ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং এই ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ দিয়েছে। নারীকে কর্মোদ্বুদ্ধকরণ এবং নেতৃত্ব গুণাবলী বিকাশে সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লী ফোন প্রদান করে। এই আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করে। প্রতি বছরের লভ্যাংশ দরিদ্র গ্রাহক মালিকদের ডিভাইডেড প্রদান করা হয়ে থাকে। তাই সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা পড়বেন। সমবায় ব্যাংক যদি দেখি, সমবায় ব্যাংকের নীতিমালা ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংকের সমবায় ব্যাংক বলা হয়।
পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়। ব্যাংকের উদ্দেশ্য সরকার এবং দেশের সমবায় ব্যয়দের যৌথ মালিকানায় পরিচিত হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। পাশাপাশি ব্যাংকটির শেয়ার হচ্ছে 86% মালিক সমবায় প্রতিষ্ঠানটি এবং 14% হচ্ছে সরকারের ব্যাংকের মালিকানায়। এবং নিম্নে সমবায় ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। আমরা কিন্তু প্রত্যেকটা ভূমিকা পড়তেছি, এর কারণে কি আপনাদের ব্যাংকের কিন্তু ভিতরে জিনিসগুলো জানা হচ্ছে এবং পরীক্ষায় কিন্তু এইগুলো আসবে। মানে শুধু শুধু তো কিছু পড়ানো হয় না, কিছু কারণ আছে। তো এই ব্যাংক দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্য চাহিদা অনুযায়ী কৃষি ঋণ প্রদান করে। সাধারণত ঋণ প্রদানের খাতগুলো হচ্ছে কৃষি, ভূমি উন্নয়ন, আউশ, আমন, বোরো ধান চাষ, শীতকালীন ফসল, শাকসবজি উৎপাদন, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ যেমন বীজ, সার, কীটনাশক, সেচপত্র, ট্রাক্টর ইত্যাদি। কৃষি ঋণের মেয়াদ 3 ধরনের হয়: স্বল্পকালীন 6 মাসের জন্য, মধ্যম মেয়াদী 2 বছরের জন্য এবং দীর্ঘকালীন 5 বছরের জন্য প্রদান করে। পাশাপাশি দেখি যে সমবায়ের ভিত্তিতে সংগঠিত কৃষিভিত্তিক শিল্প সময় বা নির্মাণ শিল্পে ব্যাংকের অর্থায়ন করে। তো এই ব্যাংকে গ্রামীণ যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ঋণপত্র কার্যক্রম গ্রহণ করে থাকে। পাশাপাশি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদারেরও সমবায় ব্যাংক রয়েছে এবং এটা আসলে প্রসেস হয়। এছাড়া দেশের আত্মকর্মসংস্থানের বিভিন্ন উপায়ে যেমন মাছ চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন, উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত সমবায় ব্যাংক অর্থায়নে কাজ করে, যার ফলে দেশের বেকারত্ব লাঘবের পাশাপাশি দারিদ্র্য বিমোচন হয় এবং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে সমবায়কারীদের স্বনির্ভরতা অর্জনে বাংলাদেশ সমবায় ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমাদের এই যে অধ্যায়টা আছে এটা শেষ হলো। তাহলে আমরা প্রথমে ব্যাংকের অর্থ দেখলাম, ব্যাংকিং সিস্টেমটা দেখলাম, আমরা বাংলাদেশ ব্যাংক দেখলাম, কেন্দ্রীয় ব্যাংকের যেটা ব্যাংকটা কীভাবে কী দেওয়া হয় আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এসেছি এবং এই যে ব্যাংকগুলো স্পেসিফিক করেও আমরা কিন্তু দেখে এসেছি কিছু ক্ষেত্রে। তো আপনাদের এইগুলো আসলে প্রত্যেকটি খুব সেক্টর, আপনাদের এখান থেকে সিকিউ বললাম আমরা প্রথমে যে টপিকগুলো আপনাদের ওই যে কাজের ভিতর দেখিয়ে দিয়েছি। তো ওইখান থেকে যদি আপনারা পড়েন এবং ইন্ডিভিজুয়াল যদি এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আগান, তো এই অধ্যায়টা আপনাদের খুব ভালো হবে। তো এই যে অধ্যায়টা এখানে যদি আপনাদের বলতে চাই যে আপনাদের এমসিকিউর জন্য থেকে সিকিউটা বেশি আসে এবং আপনাদের এমসিকিউ থেকে সিকিউটা বেশি আসার ফলে যেটা হচ্ছে কি এখান থেকে সিকিউটা খুব ইজি হয় এবং ব্যাংকিং সেক্টর থেকে একটা সিকিউ আসতেই পারে অর্থ থেকে, অর্থাৎ ভিত মুদ্রা এবং ওইখানে যা আছে বা সসীম অসীম এই ব্যাখ্যাগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো ওভারঅল এই যে ভিডিওটা আছে আপনারা যারা এই অবধি দেখলেন বা যত দূরই আসলে দেখছেন, আপনাদের আমি আসলে বলবো প্রত্যেকটা জিনিস অবশ্যই নোট করবেন। আমি অনেক কিছু আছে যে একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ ফাস্ট পড়ালে কি আমাদের এখনের যেই পড়ানোর স্টাইলটা এটা ফাস্ট হওয়ার কারণে কি আমাদের এত টাইম নাই। আমরা যদি এটা ব্যাখ্যা দিয়ে পড়াই একটা ক্লাস 3-4 ঘন্টা চলে যাবে। এখন ব্যাখ্যার থেকে যদি আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিতে পারি আপনার জন্য এটা ভালো, কারণ আপনি তো জিনিসটা যদি ব্যাখ্যা করে পড়তে চান আপনি বাসায় বসে পড়তে পারতেন, কিন্তু আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন মিনস হচ্ছে আপনি খুব ভালো করে এইটা একটু বুঝে পড়বেন, তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা হয়তো বা পরবর্তী এই যে পরীক্ষা আসবে এগুলো ভালো করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। তো এই ছিল আজকের ক্লাস, যেটা বললাম যে আসলে টাকার ক্লাস ছিল আজকে বা টাকা পয়সা রিলেটেড। তো অর্থ ব্যাংক ব্যবস্থা যে জিনিসটা আপনাদের ক্লাসের প্রথমে বলেছিলাম যে আমরা বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দেখতে যাচ্ছি এবং দেখেন প্রত্যেকটা ব্যাংক ব্যবস্থা আমরা A to Z আলোচনা করে ফেলেছি এবং ইতিমধ্যে আমাদের ব্যাংকিং সেক্টর অথবা অর্থ ব্যবস্থা নিয়ে আমাদের ভিতরে একটা ক্লিয়ার সেন্স চলে এসেছে। বা যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো কিছু না ভালোভাবে বোধগম্য হয় বা আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি আমি তো আছি। এই কারণে আপনি একটু কমেন্টে জানাবেন যে ভাই এই রিলেটেড একটা ভিডিও দিলে ভালো হতো, আমি ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব। তো এই কারণে তো আপনার কোনো পেমেন্ট করতে হচ্ছে না, তাই না? তো আপনার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে একটা ফলো দিয়ে দিন। পাশাপাশি আর কী ধরনের ভিডিও চান বা কী ধরনের সিরিজ চান সেটাও দিয়ে দিব। আপনাদের মানবিকের প্রত্যেকটা কোর্সের ভিডিও আসতে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে দিয়ে দিব। তো সেই অবধি আসলে এইগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো অনেক কথাবার্তা হলো, আসলে আমরা ইন্টারভিউতেই বেশি কথাবার্তা বলি, মূল ক্লাসে কথাবার্তা না বলার কারণই হচ্ছে আপনাদের ক্লাসের মনোযোগ যাতে নষ্ট না হয়। তো চলেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে অবধি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।